আসসালামু আলাইকুম, P2 এর আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। এখন আমরা দেখব কম্পিউটারের প্রজন্ম। কম্পিউটারের প্রজন্ম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কম্পিউটারের প্রযুক্তিগত বিবর্তন। তার মানে কম্পিউটার যখন শুরু হয়েছে, কম্পিউটারের আবিষ্কার, তখন থেকে বর্তমানে যে আমাদের যে কম্পিউটারগুলো এই পর্যায়ে আসতে কম্পিউটারকে অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয়েছে এবং তার প্রযুক্তিগত যে আপডেট সেটা ধীরে ধীরে হয়েছে। এবং এই যে তার প্রযুক্তিগত বিবর্তন বা তার আপডেশন, এই জিনিসটাকে আমরা বলি কম্পিউটারের প্রজন্ম। তো আমরা এখন কম্পিউটারের প্রজন্মগুলো সম্পর্কে একটু জানবো। তো কম্পিউটারের প্রথম প্রজন্মের যে কম্পিউটারগুলো ছিল সেগুলো ছিল আকারে অনেক বড়। এগুলো সাইজ অনেক বড় ছিল এবং এই কম্পিউটারগুলো প্রচুর বিদ্যুৎ খরচ হতো, প্রচুর বিদ্যুৎ খরচ লাগতো। এবং যেহেতু এগুলো অনেক বেশি বিদ্যুৎ ইউজ করতো, এই কারণে এইসব কম্পিউটারে প্রচুর তাপ উৎপন্ন হতো এবং এই কম্পিউটারগুলোর গতি ছিল অনেক কম। এবং এই কম্পিউটারগুলোতে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো। ভ্যাকুয়াম টিউবটা কি? এটা অনেকটা টিউব লাইটের মতো, যে দুই পাশে দুইটা সার্কিট এবং মাঝখানে জায়গাটা ফাঁকা থাকে। এই ভ্যাকুয়াম টিউব দিয়ে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো রান করা হতো এবং এই কম্পিউটারে ইউজ করা হতো পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ডগুলো ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য এই প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো। এবং প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজ, এই বাইনারি মানে আমরা জানি যে 0 এবং 1, এইটাকে বলা হয় বাইনারি। তো যে ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র এই 0 এবং 1 বাইনারি সংখ্যা দিয়ে লেখা হতো সেটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং এই প্রথম প্রজন্মের কম্পিউটারে এই মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। তো প্রথম প্রজন্মের কিছু উদাহরণ যদি আমরা দেখি, যেমন মার্ক 1, ইউনিভ্যাক, ইনিয়াক, IBM 650, IBM 704, এই কম্পিউটারগুলো ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার। এরপর আসে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলা প্রথম প্রজন্মের কম্পিউটারের চেয়ে কিছুটা ছোট ছিল এবং এই কম্পিউটারগুলোকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার। এবং এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়। ট্রানজিস্টর ব্যবহার শুরু হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে। তবে এখানে একটু মনে রাখবো আমরা যে ট্রানজিস্টর আবিষ্কার হয় কত সালে। নর্মালি এই ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1947 সালে, কিন্তু উন্নত মানের যে ট্রানজিস্টর সেটা বেল ল্যাবে আবিষ্কৃত হয় 1948 সালে। তো পরীক্ষায় যদি ট্রানজিস্টরের আবিষ্কার 1947 থাকে তবে 47 হবে, যদি 47 না থাকে সেই ক্ষেত্রে উত্তর হবে 1948। এবং এই ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয় সর্বপ্রথম এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে। এবং এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে টেলিফোন লাইনের মাধ্যমে ডাটা প্রেরণ করা হতো। এবং এখানে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তা ছিল অ্যাসেম্বলি ভাষা, যেমন কোবল বা ফোরট্রান এগুলো। দ্বিতীয় প্রজন্মের কিছু উদাহরণ আমরা দেখি, যেমন IBM 1400, IBM 1401, IBM 1600, IBM 1620, CDP 1604 এবং NCR 300, এগুলো সবই ছিল দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। এরপর আমরা একটু দেখব তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো। তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলোকে বলা হয় মিনি কম্পিউটার। এগুলো দ্বিতীয় প্রজন্মের চেয়েতেও ছোট ছিল। তার মানে প্রজন্ম যত উন্নত হচ্ছে কম্পিউটার, তার সাইজ ধীরে ধীরে ছোট হচ্ছে। এই তৃতীয় প্রজন্মে সর্বপ্রথম আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। এবং আমরা জানি আইসি আবিষ্কৃত হয় 1958 সালে। এবং এই আইসি দিয়ে বানানো সর্বপ্রথম যে কম্পিউটারটা বানানো হয় তার নাম ছিল IBM 360। এটা ছিল এই আইসি দিয়ে বানানো সর্বপ্রথম কম্পিউটার। এবং এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কাজের গতি অনেক বৃদ্ধি পায় এবং এই পর্যায়ে সর্বপ্রথম ইনপুট এবং আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়। ইনপুট হিসেবে কিবোর্ড এবং মাউস এবং আউটপুট হিসেবে মনিটর ব্যবহার করা হয় এবং লাইন প্রিন্টার ব্যবহার করা হয়। এবং এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় উচ্চতর ভাষা। তাহলে আমরা যেটা দেখলাম, তৃতীয় প্রজন্ম এগুলা আকার আরো ছোট হয়ে যায়, যাকে বলে মিনি কম্পিউটার। এবং এখানে সর্বপ্রথম আইসি ব্যবহার করা হয় এবং আইসি আবিষ্কার করা হয় 1958 সালে। এবং আইসি দিয়ে সর্বপ্রথম বানানো কম্পিউটারের নাম ছিল IBM 360। তৃতীয় প্রজন্মের কিছু উদাহরণ আমরা যদি দেখি, যেমন IBM 360 একটু আগেই বললাম যে আইসি দিয়ে বানানো সর্বপ্রথম কম্পিউটার এটি। এরপর IBM 370, PDB-8, PDB-2, GE600, এগুলো ছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটার। এরপর আমরা দেখব চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এগুলো আকারে অনেক ছোট। বর্তমানে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি এগুলাই আসলে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এবং এই কম্পিউটারগুলো বানানো হয় বা তৈরি হয় মাইক্রোপ্রসেসর দিয়ে। মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন টেড হপ। আমরা জানি যে টেড হপ 1971 সালে এই মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন। এবং মাইক্রোপ্রসেসর দিয়ে বানানো যে কম্পিউটার তাকে আমরা বলি মাইক্রো কম্পিউটার। এবং এই মাইক্রো কম্পিউটার আবিষ্কৃত হয় 1975 সালে। এটা কে আবিষ্কার করে? এটা আবিষ্কার করে হেনরি
এডওয়ার্ড রবার্ট। হেনরি এডওয়ার্ড রবার্ট 1975 সালে এই মাইক্রো কম্পিউটার আবিষ্কার করেন। এই জন্য মাইক্রো কম্পিউটারের জনক বলা হয় হেনরি এডওয়ার্ড রবার্টকে। এবং এই চতুর্থ প্রজন্মে অতি উচ্চতর ভাষা ব্যবহার করা হয় এবং ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে নানান ধরনের যন্ত্র আমরা ব্যবহার করা শুরু করি। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের কিছু উদাহরণ যদি আমরা দেখি, যেমন IBM 3033, IBM 4341, TRS-40, ম্যাকিনটশ বা অ্যাপেলের যে কম্পিউটারগুলো আমরা যেগুলোকে ম্যাকবুক বলি, এই ম্যাকিনটশ কম্পিউটার এবং পেন্টিয়াম সিরিজের কম্পিউটার, এগুলো সবই চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এরপর আমরা দেখব পঞ্চম প্রজন্ম বা ফিউচার জেনারেশন কম্পিউটার। তো এখানে ব্যবহার করা হবে সুপার প্রসেসর এবং এখানে যে ডিভাইসগুলো ব্যবহার করা হবে সেগুলো সবই আপডেট ডিভাইস এবং এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি সেটা এখানে ব্যবহার করা হবে এবং এখানে সুপার বা আলট্রা VLSI মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ব্যবহার করা হবে এবং পঞ্চম প্রজন্মের ভাষা হবে স্বাভাবিক ভাষা। এখন আমরা দেখব কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাজের ভিত্তিতে আর একটা হচ্ছে সাইজের ভিত্তিতে। তো কাজের ভিত্তিতে আমরা কম্পিউটারকে তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার এবং একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। তো অ্যানালগ মানে কি? অ্যানালগ শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যানালজি থেকে এবং এই অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্যকরণ, মানে একটা সাপেক্ষে অন্য একটা কিছু ফলাফল প্রকাশ, এটাকে আমরা বলি অ্যানালগ। যেমন আমি একটু উদাহরণ দিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেমন বাজারে যাই, বাজারে গিয়ে তুমি 2 কেজি মাংস নিবা। সো এই মাংস নেওয়ার জন্য আমরা কি করি? আমরা যে ওজন মাপার যে মেশিন, সেই মেশিনটা ব্যবহার করি। তো যখন আমরা আমাদের এই মাংসটা ওজন মাপার মেশিনে দেই, তখন এই মেশিনের মধ্যে কিছু সংখ্যা দেখায়। কিসের ভিত্তিতে দেখায়? তুমি যতটুকু ওজন বা যতটুকু ভর এখানে দিয়েছো সেইটার ভিত্তিতে সে একটা সংখ্যা দেখায় যে এখানে 2 কেজি মাংস আছে বা 3 কেজি মাংস আছে। যখনই তুমি মাংসটা উঠিয়ে নিবা তখন সেখানে 00 দেখাবে, হ্যাঁ, এটা 00 হয়ে যাবে। সো এই যে মাংসের ওজনের বিপরীতে সে একটা ভ্যালু দেখাচ্ছে, এটাকে বলা হয় অ্যানালগ। বা গাড়ির গতি, গাড়ির স্পিড যত বাড়বে, গাড়ির স্পিড মাপার যে যন্ত্র সে ততটুকু পরিমাণ গতি শো করবে, এই জিনিসটাকে বলি আমরা অ্যানালগ সিস্টেম। এখানে বৈদ্যুতিক সংকেত ব্যবহার করা হয় এবং ফলাফল প্রকাশ করা হয় গ্রাফ, মিটার বা কাটার মাধ্যমে। আমরা দেখেছি যে আমরা যে ওজন মাপি সেটা কাটার মাধ্যমে বা ডিজিটাল নাম্বারের ভিত্তিতে আমাদেরকে দেখায় মিটারের মধ্যে। এটার উদাহরণ হচ্ছে ভর মাপার যন্ত্র, গাড়ি বা উড়োজাহাজের গতি নির্ণয় যন্ত্র, থার্মোমিটার, এটাও এক ধরনের অ্যানালগ যন্ত্র। এরপর ডিজিটাল কম্পিউটার, এই শব্দটা এসেছে ইংরেজি ডিজিট শব্দ থেকে, ডিজিট, এবং এইখানে সংখ্যাতাত্ত্বিক বা বাইনারি পদ্ধতিতে কাজ করা হয়। আমরা আগেও জেনেছি বাইনারি মানে হচ্ছে 0 এবং 1, এই দুইটাকে বলা হয় বাইনারি সংখ্যা। এবং এই ডিজিটাল কম্পিউটারে ফলাফল মনিটরে প্রদর্শন করে। প্রথম ডিজিটাল কম্পিউটার ছিল ABC, আমরা জানি যে অ্যাটমস অফ বেরি কম্পিউটার, এটা ছিল ABC কম্পিউটার। আরেক ধরনের কম্পিউটার সেটার নাম হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড এটা অ্যানালগ এবং ডিজিটাল এই দুইটা কম্পিউটারের সংমিশ্রণে এই হাইব্রিড কম্পিউটার তৈরি করা হয়। এই হাইব্রিড কম্পিউটারে ইনপুট হলো অ্যানালগ এবং আউটপুটটা হচ্ছে ডিজিটাল। এই কারণে যেহেতু এখানে অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই আছে, এই কারণে এটাকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটারের কাজের গতি অনেক বেশি এবং এটা অনেক দ্রুত কাজ করতে পারে। যেহেতু কাজের গতি অনেক বেশি, এই কারণে এটার উৎপাদন খরচও অনেক বেশি, এটা প্রচুর ব্যয়বহুল। এইটা সাধারণত ICU, গবেষণা বা নভোযান ইত্যাদিতে রিসার্চের কাজে এই হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে যে তিনটা জিনিস দেখলাম, কাজের ভিত্তিতে কম্পিউটারকে অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটারে ভাগ করা হয়। অ্যানালগ শব্দটা মানে অ্যানালজি থেকে এসেছে, যার মানে সাদৃশ্যকরণ, যেমন ভর মাপার যন্ত্র বা গাড়ি বা উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্র, এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার হচ্ছে আমরা যে কম্পিউটারগুলো এখন ব্যবহার করি, এগুলো হচ্ছে ডিজিটাল কম্পিউটার, যেটা আসছে ইংরেজি ডিজিট শব্দ থেকে। এবং এই ডিজিটাল কম্পিউটার চলে বাইনারি পদ্ধতিতে এবং ফলাফলগুলো মনিটরে প্রদর্শন করা হয়। এখানে আমরা একটু মনে রাখবো যে প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে ABC কম্পিউটার। এরপর হাইব্রিড কম্পিউটার, যেখানে ইনপুট অ্যানালগ কিন্তু আউটপুটটা হচ্ছে ডিজিটাল। এটা প্রচন্ড দ্রুত কাজ করতে পারে এবং প্রচুর ব্যয়বহুল, এই কারণে শুধুমাত্র স্পেশাল কেস বা গবেষণার ক্ষেত্রে এই কম্পিউটার ব্যবহার করা হয়। এরপর এই যে ডিজিটাল কম্পিউটার আমরা দেখলাম, এই ডিজিটাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপার কম্পিউটার, একটা মেইন ফ্রেম, মিনি এবং মাইক্রো কম্পিউটার, এই চার ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা একটু যদি খেয়াল করি যে কাজের ভিত্তিতে আমরা কম্পিউটারকে তিন ভাগে ভাগ করলাম, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। এর মধ্যে ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করলাম, সুপার, মেইন ফ্রেম, মিনি এবং মাইক্রো কম্পিউটার।
সুপার কম্পিউটার কি জিনিস? সুপার কম্পিউটার অনেকগুলো প্রসেসর থাকে, অনেক প্রসেসর, এবং এটা অত্যন্ত দ্রুতগতির হয়। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ এই ধরনের কাজে, অ্যানালাইসিস বা গবেষণার কাজে এই সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। বর্তমানে ধারণা করা হয় সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার আছে জাপানের ফুগাকু, এইটা সবচেয়ে দ্রুত। যেহেতু সুপার কম্পিউটার এইটা একটা দেশের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই কারণে কোনো দেশই তার সুপার কম্পিউটার সম্পর্কে সব তথ্য বাহিরে বের করে না বা এটা বের হতে দেয় না, যে কারণে এক্স্যাক্টলি এটা বলা আসলে ডিফিকাল্ট যে সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটা, কিন্তু ধারণা করা হয় বর্তমানে এই জাপানের ফুকাকু এইটাই সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার। এরপর আছে মেইন কম্পিউটার, এরা সুপার কম্পিউটারের চেয়ে আকারে একটু ছোট এবং মেইন ফ্রেমের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মেইন ফ্রেমে একসাথে অনেক মানুষ কাজ করতে পারে এবং এই মেইন ফ্রেমের ডাটা সঞ্চয়ের ক্ষমতা অত্যধিক। বাংলাদেশে সর্বপ্রথম যে মেইন ফ্রেম কম্পিউটার আনা হয় তার নাম ছিল IBM 1620। এরপর মিনি কম্পিউটার, মিনি কম্পিউটারটা মেইন ফ্রেম কম্পিউটারের চাইতে ছোট, তার মানে সুপার কম্পিউটারের চাইতে মেইন ফ্রেম ছোট, মেইন ফ্রেমের চাইতে ছোট হচ্ছে মিনি, এবং মিনি কম্পিউটারের চাইতে ছোট হচ্ছে মাইক্রো কম্পিউটার। এবং এই মিনি কম্পিউটারেও অনেকজন একসাথে কাজ করতে পারে। প্রথম মিনি কম্পিউটার ছিল PDB-1 এবং ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার ছিল PDB-8। এই দুইটা ইনফরমেশন আমরা একটু মনে রাখবো যে প্রথম মিনি কম্পিউটার ছিল PDB-1 এবং ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার ছিল PDB-8। আরেকটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, বর্তমানে আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি আমাদের বাসা বাড়িতে সেই কম্পিউটার হচ্ছে মাইক্রো কম্পিউটার। এবং এই মাইক্রো কম্পিউটার আবিষ্কার করে 1975 সালে হেনরি এডওয়ার্ড রবার্ট, মানে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরিকৃত কম্পিউটার হচ্ছে মাইক্রো কম্পিউটার। এবং প্রথম মাইক্রো কম্পিউটার ছিল অল্টেয়ার 8800 বা 880। অনেক সময় অপশনে 880 থাকে না, তখন 880 যদি থাকে উত্তর হবে অল্টেয়ার 880। এবং এই মাইক্রো কম্পিউটারগুলো আকারে অনেক ছোট এবং এগুলো অনেক কম দামে কিনতে পাওয়া যায়। নরমালি আমরা ব্যক্তিগত, ব্যবসায়িক বা বিনোদনের কাজে এই মাইক্রো কম্পিউটারগুলো ইউজ করে থাকি। মাইক্রো কম্পিউটারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, পামটপ, এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটারের বিভিন্ন ধাপ। তো এখানে ডেস্কটপ যেটা, সেটা ডেস্কটপে অনেক বেশি কাজ করা যায়, তবে এইটার সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ যেটা, এটা সহজে মুভ করা যায় না, পরিবহনযোগ্য না। এই কারণে আমাদের বাসাবাড়ি বা ব্যবসার কাজে ফিক্সড একটা জায়গায় আমরা এই ডেস্কটপ ব্যবহার করতে পারি, কিন্তু ডেস্কটপের কাজ করার ক্ষমতা অনেক বেশি। এই যে লিমিটেশনটা ছিল যে মুভ করা যায় না বা অবহনযোগ্য, সেই লিমিটেশনকে দূর করার জন্য আবিষ্কার করা হয় ল্যাপটপ। ল্যাপটপ সহজে বহনযোগ্য এবং এটার সুবিধা হচ্ছে যে এটা চার্জে চলে, তার মানে যদি ইলেকট্রিসিটি চলে যায় সেই ক্ষেত্রেও আমরা ল্যাপটপের চার্জ দিয়ে ল্যাপটপকে অনেক লম্বা সময় ব্যবহার করতে পারি। নেটবুক, এটা ল্যাপটপের চাইতে বেশি কাজ করা যায় এবং এখানে আলট্রা লো প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। ট্যাবলেট, এগুলো হচ্ছে আমরা জানি যে মোবাইল বা মোবাইলের মতো, এটা দিয়েও আমরা বেশ কিছু কাজ করতে পারি। আর পামটপ, এটা হচ্ছে একদম ছোট, যে এটাকে বলা হয় PDA, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টও বলা হয়, যে বিভিন্ন ধরনের আমাদের অ্যাসিস্ট্যান্ট বা আমাদের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে, সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে কাজগুলো করে, রিমাইন্ডার দেওয়া, আমাদের কোনো কিছু নোট করে রাখা, এই কাজগুলো এই পামটপ বা PDA এর সাহায্যে আমরা করতে পারি। এখন আমরা দেখব যে তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান সম্পর্কে আমরা দেখব, কারণ আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তির এই বড় বড় প্রতিষ্ঠান থেকে বিসিএস পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে। তো যেরকম একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে IBM। সো IBM মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। IBM এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, USA, এবং এটার জন্ম হয় 1911 সালে। এবং এই IBM হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে গবেষণা করে। IBM এর আরেকটা নাম হচ্ছে বিগ ব্লু। এই নামকরণের কারণ হচ্ছে IBM এর এই লোগো। IBM এর এই লোগোতে বড় নীল রঙের IBM লেখা আছে, এই কারণে IBM এর আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে বিগ ব্লু। এবং IBM প্রথম ব্যবসা শুরু করে 1954 সালে IBM 701 এই কম্পিউটারের মাধ্যমে। এবং বর্তমানে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই লোগোটার যাত্রা শুরু হয় 1972 সালে। এবং IBM দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার বাজারে ছাড়ে 1984 সালে, যেটা ছিল IBM PC-AT। এই কম্পিউটারটা 1984 সালে IBM বাজারে ছাড়ে। এছাড়াও হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ATM ইত্যাদি উল্লেখযোগ্য আবিষ্কার এই IBM এর আছে। এরপর মাইক্রোসফট, যেটা আমাদের সবচেয়ে পরিচিত একটা নাম, মাইক্রোসফট। আমরা মাইক্রোসফটের অফিস ব্যবহার করি, উইন্ডোজ ব্যবহার করি। এই মাইক্রোসফটের যাত্রা শুরু হয় 1975 সালে। বিল গেটস এবং পল অ্যালেন এই মাইক্রোসফট কোম্পানি শুরু করেন। বর্তমানে মাইক্রোসফট
মাইক্রোসফটের সিইও হচ্ছে সত্য নাদেলা এবং মাইক্রোসফটের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ছিল এমএস ডস, এইটাই সর্বপ্রথম মাইক্রোসফট বাজারে ছাড়ে এমএস ডস। এরপর গুগলের যাত্রা শুরু হয় 1996 সালে। এটা ল্যারি পেজ এবং সার্জি বিন এরা দুজন মিলে এই গুগলের যাত্রা শুরু করেন। এই গুগলের বর্তমান সদর দপ্তর ক্যালিফোর্নিয়া মাউন্টেন ভিউতে। গুগল সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। এছাড়াও গুগলের ব্রাউজার আছে, অনলাইন বিজ্ঞাপন, ক্লাউড কম্পিউটিং, এই সব জিনিসে গুগল বর্তমানে বিশ্বে এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এছাড়াও আছে ইন্টেল কর্পোরেশন, বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক এবং এরা আমরা জানি যে মাইক্রোপ্রসেসর বানায়। ইন্টেল সিরিজের মাইক্রোপ্রসেসরগুলা এরা বানিয়ে থাকে। শুরু হয় 18 জুলাই 1968 সালে। রবার্ট নয়েস, গর্ডন মুর এবং অ্যান্ড্রু গ্লুব এরা তিনজন মিলে এই ইন্টেল কর্পোরেশনের যাত্রা শুরু করে। বর্তমানে ইন্টেল কর্পোরেশনের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া সান্তা ক্লারাতে অবস্থিত। সেই অ্যাপেলের যাত্রা শুরু হয় 1976 সালে। স্টিভ জবস, রোনাল্ড ওয়েন এবং স্টিভ ওজনিয়াক এই তিনজন মিলে অ্যাপেল ইনকর্পোরেটেড এর যাত্রা শুরু করে। এর সদর দপ্তর বর্তমানে ক্যালিফোর্নিয়াতে এবং বর্তমানে এর সিইও হচ্ছে টিম কুক। এবং এই অ্যাপেল তারা iOS অপারেটিং সিস্টেমের আবিষ্কারক এবং ওদের যে প্রোডাক্টগুলো আছে, মানে অ্যাপেলের যে প্রোডাক্টগুলো আছে, এই অ্যাপেলের প্রোডাক্টগুলোতেই শুধুমাত্র এই iOS অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়। এছাড়াও স্যামসাং প্রযুক্তির ক্ষেত্রে অনেক বড় একটি প্রতিষ্ঠান এবং এটা দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং এর সদর দপ্তর সিওল দক্ষিণ কোরিয়াতে অবস্থিত। এর যাত্রা শুরু হয় 1938 সালে। এই স্যামসাং ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের সামগ্রী প্রস্তুত করে। সুতরাং লেকচার 1 এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।